স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি, হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাসহ অন্তত 15 মামলার আসামি ডেভিড। এই সন্ত্রাসী বিদেশ থেকে দেশে ফিরে যশোর সীমান্ত দিয়ে আবারও ভারতে পালানোর চেষ্টা করছিল বলে দাবি পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসীদের তালিকায় উঠে আসে ডেভিড ইমনের নাম। এই 167 টাকার অভিযোগ রয়েছে চাঁদা না পেয়ে এক শিল্পপতির বাসভবনে গুলি চালানো, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, চাঁদাবাজি, সশস্ত্র মহড়া এবং ভয়ভীতি প্রদর্শন সহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ডেভিড ইমন। পুলিশ জানায়, বিদেশ থেকে দেশে ফিরে যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ডেভিড ইমন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুঞ্ঝুপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় চট্টগ্রাম বিভাগ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী ও সংগঠিত অপরাধ নির্মূলে অভিযান আরো জোরদার করার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। ডেভিড ইমনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তার সহযোগীদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, জানাবেন কিভাবে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তারের পর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ অঙ্কুর। আমরা যেটি পুলিশের সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে, গত 4 দিন আগে ডেভিড ইমন বিদেশ থেকে দেশে আসে। দেশে আসার পর সে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের নেটওয়ার্কগুলোর সাথে বিভিন্নভাবে যোগাযোগ করছিল। সেই যোগাযোগ করে পরবর্তীতে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ফলো করে। তো সেই সেটি টের পায়। তাকে যখন শনাক্ত করতে চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি টের পায়। টের পাওয়ার পরে সে যশোর সীমান্ত দিয়ে সে ভারতে পালানোর চেষ্টা করে। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চট্টগ্রাম জেলা পুলিশের ডিবি এবং যশোরের জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে এখন চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসার পর আমরা চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হকের সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে, এরপর তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তিনি আরও বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে, চট্টগ্রাম বিভাগকে সন্ত্রাস মুক্ত করতে তার সহযোগী এবং তার যে অস্ত্রগুলো আছে সেগুলো উদ্ধার এবং সহযোগীদের গ্রেপ্তারের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন। অন্যদিকে একটু জানিয়ে রাখতে চাই ডেভিড ইমনের ব্যাপারে। ডেভিড ইমন কিন্তু 5 আগস্টের পর থেকে পুরো চট্টগ্রামে ত্রাস সৃষ্টি করেছিল। ব্যবসায়ীর বাড়িতে গুলি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা থেকে শুরু করে এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই যেগুলো ডেভিড ইমন করেনি, যার কারণে নগরবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। ডেভিড ইমন এবং রায়হানের তার অন্যতম সহযোগী রায়হান আছে, রায়হানের সেই হুমকি এবং চাঁদা দাবির অডিও থেকে মানুষ আতঙ্ক ছিল। এখন একটু স্বস্তিতে ফিরেছে নগরবাসী। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। অঙ্কুর। আকরাম, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাটির নিচ থেকে যুদ্ধে ব্যবহৃত 3টি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। দুপুরে আসম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেওয়ালের পূর্ব পাশ থেকে মর্টার 3টি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকজন শ্রমিক কলেজের পাশে পানির লাইন স্থাপনের কাজ করছিলেন। মাটি খোঁড়ার সময় রকেটের মতো বস্তু দেখতে পান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানটি চিহ্নিত করে মর্টারগুলো নিরাপদে সরিয়ে নেয়। বর্তমানে মর্টার শেলগুলো থানা পুলিশ হেফাজতে রয়েছে। চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর ছোটপুল এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে হালি শহর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়। একই সঙ্গে অপরাধীদের সম্ভাব্য আস্তানা, অস্ত্র ও মাদক সংরক্ষণের স্থানগুলোতেও তল্লাশি চালানো হয়। নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে এবং অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বিকেলে নগরীর জামাল খান প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা চলছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে দুপুরে নতুন কূপটির খনন কাজ শুরু করে বাপেক্স কর্তৃপক্ষ জানায় ৪৫ দিন খনন ও ১৫টি ডিএসটি টেস্ট শেষে জানা যাবে মজুতকৃত গ্যাসের পরিমাণ। মাটি নিচে ১৫৫০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পূর্ণ হলে প্রতিদিন এখান থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর ৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরি পার্কের মাঠের কাজ দ্রুত শেষ করে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। দুপুরে উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আরও বলেন, ব্যবস্থাপনা ও বিভিন্ন কারণে অনুপযোগী হয়ে পড়েছিল। মাঠের সুষ্ঠু পরিচালনা ও সংরক্ষণের জন্য একটি পরিচালনা কমিটি গঠন করা হবে বলেও জানান সিটি মেয়র। টানা বৃষ্টি, বন্যা এবং পাহাড় ধসের কারণে পর্যটন ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। পর্যটন শহর রাঙামাটি এখন পর্যটক শূন্য। হোটেল, মোটেল ও রিসোর্টের মালিকরা প্রতিদিন প্রায় কোটি টাকার লোকসান গুনছেন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। ফাতেমা জান্নাত মোমো রিপোর্টে বিস্তারিত। দুর্যোগের কালো মেঘ যেন কাটছেই না পর্যটন কেন্দ্রগুলোতে। সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্নতা, ভ্রমণে নিষেধাজ্ঞা ও বুকিং বাতিলের ফলে রাঙামাটি এখন একেবারে পর্যটক শূন্য। রিসোর্ট মালিক, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন। গত বছর তুলনায় এবছর একেবারেই কম। পর্যটক মৌসুম ব্যতীত সবসময় আমাদের ভালো একটা অকুপেন্সি থাকে 60-70%, সেটা এখন নেমে 20 থেকে 30% চলে এসেছে। বৃষ্টি শুরু হওয়ার পর থেকে জরুরি পরিস্থিতিতে অতিথি আগমন একদম নেই বললেই চলে। অনেক কম, যেটা আমরা আশা করেছিলাম ওটা এখনো পরিপূর্ণ হয়নি। কোলাহল মুক্ত ঝুলন্ত সেতু আর নীরব কটেজ, তার মধ্যে সৌন্দর্যের ডালি মিলেছে প্রকৃতি। স্বচ্ছ কাপ্তাই হ্রদের জলধারা আর চারপাশে সবুজের হাতছানি, এমন সব রূপ বৈচিত্র্যের টানে হয়তো আবারও পর্যটকদের পদচারণে মুখরিত হবে পর্যটন কেন্দ্রগুলো, এমন আশা পর্যটন ব্যবস্থাপকের। এবছর বন্যা এবং অতি বর্ষণ এবং এসএসসি পরীক্ষা থাকার কারণে এবারে পর্যটক খুবই কম। আশা রাখি সামনে এই আবহাওয়া ভালো থাকলে, সার্বিক পরিস্থিতি ভালো থাকলে আমরা আশা রাখছি আশানুরূপ রাঙামাটিতে পর্যটন আগমন ঘটবে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা না পেলে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানান রাঙামাটি পর্যটন শিল্প মালিক সমিতির সভাপতি। টুরিস্টরা বিনোদনের কোনো ব্যবস্থা নাই। এই বিনোদনের ব্যবস্থাটা সরকার পক্ষ থেকে করতে হবে, পাবলিক করবে না। কারণ তারা বিজনেস করার জন্য যাবে, কিন্তু সরকার যদি কিছু ফ্যাসিলিটি দেয় তাহলে পাবলিক সহ দ্রুতভাবে জিনিসটা সুন্দর হবে এবং মানুষ দেখা। আর মাত্র 1 মাস পর শুরু হতে যাচ্ছে পর্যটন মৌসুম, তাই পর্যটকদের বরণ করতে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। ফাতেমা জান্নাত মোমো, নিউজ 24, রাঙামাটি। সংস্কারের অভাবে দীর্ঘদিন উন্নয়ন হয়নি কুমিল্লার টমসম ব্রিজ থেকে কোটবাড়ি সড়কের। এতে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী HA মহিউদ্দিন। মহিউদ্দিন, জানাবেন সংস্কারে কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? ধন্যবাদ অঙ্কুর। আপনি যেমনটি বলছিলাম যে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ যে পশ্চিমাঞ্চলে যে চলাচলের মানুষের যে সড়কটি টমসম ব্রিজ থেকে কোটবাড়ি রোড পর্যন্ত, এই সড়কটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা সার্ভে ইনস্টিটিউট সহ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সকল প্রতিষ্ঠানগুলোতে প্রায় 30 লাখেরও মানুষ বেশি এই রোডে চলাচল করে। তবে এই দীর্ঘদিন অবহেলিত এই সড়কটির সংস্কার এবং এগুলোকে পূর্ণ সংস্কার না করার কারণে বড় বড় গর্ত হয়ে এগুলো সাধারণ
মানুষকে ভোগান্তির সৃষ্টি করেছে। বিশেষ করে এই এলাকাতে সাধারণ যে হসপিটালে, কুমিল্লা মেডিকেল হসপিটালে যে যাওয়ার পথে যে রোগীরা রয়েছে, সেই রোগীরা কিন্তু এই চলাচল করতে গিয়ে হিমশিম খাচ্ছে এবং খুব কষ্টের সম্মুখীন হচ্ছে। সাধারণ মানুষের খুব বিরাজ করছে যে এই সড়কটি উন্নয়ন না করে এভাবে যে ফেলে রাখছে, যার কারণে সাধারণ মানুষের ভোগান্তির কম নেই। তবে এই সড়ক কর্তৃপক্ষ এই সড়কটির মধ্যে কিছু কিছু জায়গাতে সেটি ইটের কংক্রিট দিয়ে কোনো রকম দায়সারাভাবে কাজ করছে। তবে কবে নাগাদ এই সড়কটিকে পুনরায় সংস্কার করে এবং এটিকে কখন আবার কাজ করবে এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করবে, সেটি এখন আমাদেরকে জানানো হয়নি। তবে কুমিল্লার মানুষের যে দাবি সেটি হচ্ছে যে এই দীর্ঘ সময়ের এই অবহেলিত যে সড়কটি রয়েছে, সেই সড়কটি দ্রুত সংস্কার করে এটিকে এবং প্রশস্ত করে সেটি আবার প্রশস্ত করে, যাতে করে এই দক্ষিণাঞ্চলের মানুষ এবং পশ্চিমাঞ্চলের যে কোটবাই টমসম ব্রিজ এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তাদের যে কষ্টের, সেই কষ্ট দূর করার জন্য তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল কুমিল্লা টমসম ব্রিজ এবং কোটবাই রোডের দিদার মার্কেট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুর। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। রাঙামাটিতে চলছে বৃক্ষ মেলা। মেলার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। ফাতেমা, জানাবেন মেলায় নতুন কি কি জাত গাছ উঠেছে এবং ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ অঙ্কুর। আমি আছি এখন রাঙামাটি জিমনেশিয়াম চত্বরে। রাঙামাটিতে সপ্তাহব্যাপী চলছে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা 2026। আজকে হচ্ছে একেবারে সমাপনের দিন। নানা গাছে কিন্তু স্টল গুলোকে সাজানো হয়েছে। রাঙামাটিতে প্রায় 27টি স্টল আছে। এই 27টি স্টলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাছগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে এবং সবাই এখান থেকে গাছ সংগ্রহ করছে। বিশেষ করে ফলজ গাছগুলোর বেশি চাহিদা রয়েছে এখানে। আমার সাথে রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। কি কি প্রজাতির গাছ রয়েছে, কি পরিমাণ গাছ বিক্রি হয়েছে, মানুষের চাহিদা আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এখানে রাঙামাটিতে আমরা 7 দিন ব্যাপী মেলার আয়োজন করেছি। আজকে শেষ দিন। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আনাগোনা, যদিও আকাশে মেঘের ঘনাঘটা। এখানে ফলজ, বনজ, ঔষধি এবং ফুল ও ফলের ব্যাপক চারা উঠেছে এবং ব্যাপক বিক্রয় হয়েছে। তো গতকালকে তথ্য অনুযায়ী আজকে এই পর্যন্ত প্রায় ৭৬,২২৫টি বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রয় হয়েছে এবং টাকার অঙ্কে যেটা হচ্ছে ৯,৪৪,২৬৭ টাকা। অসংখ্য ধন্যবাদ। মানুষের চাহিদা রয়েছে, গাছ ক্রয় করছে মানুষ এবং এই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তারা শুধু বৃক্ষরোপণ অভিযান না, ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন রাঙামাটিতে। কারণ এই গাছই জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে অঙ্কুর। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।